মুখোমুখি দাঁড়িয়ে গেল দুই পক্ষের ফৌজ। কামরূপরাজ কামেশ্বর আর বাংলা সুলতান বারবাকশার পক্ষে শাহ ইসমাইল গাজীর ফৌজ। সন্তোষের ময়দানে কামরূপরাজের ফৌজ গাজীর ফৌজের সামনে এসে পড়ল। করতোয়ার পূর্ব পার্শ্বে বাংলা মুলুকের তামাম এলাকা জুড়ে কামেশ্বরের সেনা সৈন্য হুঙ্কার দিয়ে ফিরছিল। ইসমাইল গাজীর দুর্গের সামনে করতোয়া নদীর স্বল্প পরিসর আকারটি লক্ষ্য করে সত্যি সত্যি কামরূপরাজ এগোচ্ছিলেন। এখান দিয়ে বাংলা মুলুকের পেটের ভেতর প্রবেশ করবেন তিনি, এই এরাদা নিয়েছিলেন। অপ্রতিহত গতি তার, কোথাও কোনো ছেদ নেই। এমন সময় সামনে এলো কামেশ্বরের এক ভৃত্য। গোয়েন্দাদের সন্ধানে অগ্রগামী ছিল সে। পড়িমড়ি ছুটে এসে সে রাজার সামনে দাঁড়ালো এবং অত্যন্ত আতঙ্কের সাথে কাঁপতে কাঁপতে বলল, মহারাজ হুঁশিয়ার। থমকে গেলেন কামেশ্বর, বললেন, তার অর্থ? দোহাই মহারাজ, আর এগোবেন না। হাত তুলে সেপাই সেনাদের থামিয়ে দিলেন কামেশ্বর। তারপর তিনি ভৃত্যকে ফের প্রশ্ন করলেন, কেন এগোবো না কেন? সামনে সাক্ষাৎ মৃত্যু। মৃত্যু? আসমানি সেপাই, একদম ভগবানের সৈনিক। ভগবানের সৈনিক? কে ভগবানের সৈনিক? ওই পীর সাহেব। কোন পীর সাহেব? ওই ইসমাইল গাজী প্রভু, জবরদস্ত ফকির, বিখ্যাত দরবেশ। দরবেশ তো কি হয়েছে? শোনেননি ওই গড় মন্তারণের কথা? দরবেশ তার তলোয়ারখানা বের করে স্রেফ ঊর্ধ্বমুখে ধরেছিলেন, ব্যাস সঙ্গে সঙ্গে ময়দান সাফ। গজপতির সমস্ত সৈন্যের ধড় থেকে মাথাগুলো বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। গর্জে উঠলেন কামেশ্বর, বললেন, চোপড়াও মূর্খ, ওইসব আজগুবি আষাঢ়ে গল্প শুনতে চায় না। আসল খবর কি সেটা বলো। ভৃত্য তবু দমল না, বলল, আষাঢ়ে গপ্প নয় মহারাজ, সত্যি ঘটনা। শোনেননি বাংলা মুলুকের কোনো ফৌজি মন্দারণে যায়নি? স্রেফ ওই ফকির কয়টা গিয়েছিল গজপতির বিশাল ওই ফৌজের সামনে। আষাঢ়ে গপ্প হলে গজপতির সেপাইগুলোকে শুইয়ে দিল কে? বটে। দমে গেলেন কামেশ্বর। এই ঘটনা জানেন তিনি। বারবাক শাহের একটা সেপাইও মন্দারণ যুদ্ধে যায়নি। ওই দরবেশরাই নিশ্চিহ্ন করেছেন গজপতির অস্তিত্ব। স্বাভাবিকভাবে দিলটা একটু দমে গেল কামেশ্বরের, কিন্তু সে ওই ক্ষণিকের জন্যে। কামেশ্বর সত্যি সত্যিই বাঘের বাচ্চা বাঘ। দৃশ্য অদৃশ্য কোনো শক্তির ভয়ে রাজা কামেশ্বরের দিল কখনো কম্পিত নয়। হাতি ঘোড়া বাঘ সিংহ মেরে মহাপরাক্রম রাজ রাজাদের জান প্রাণ কাঁপিয়ে দিয়ে দৌর্দণ্ড প্রতাপে কামরূপের তরুণ রাজা কামেশ্বর আসাম থেকে করতোয়া, হিমালয় থেকে সোনারগাঁ, এই তামাম এলাকার উপর কয়েকটি বছর ধরে হুঙ্কার দিয়ে ফিরছেন। কত দেবদেবীর দোহাই, কত আসমানের তেজস্শক্তির গপ্পগুজব এক তুড়িতে উড়িয়ে দিয়েছেন তিনি। কিছুই তার পথ আটকাতে পারেনি। আর কয়জন ফকির, ফু! রাজাকে নীরব দেখে ভৃত্যটি ফের উসখুস করে বলল, মহারাজ। পুনরায় ক্ষুব্ধ হলেন কামেশ্বর। ক্ষিপ্ত কণ্ঠে বললেন, খবরদার, ওই কয়টা ফকির ফাকরাদের হুমকিকে কিছু পরোয়া আমি করি না। অন্য খবর থাকলে কিছু বলো, নইলে ভাগো শিগগির এখান থেকে। খবর তো একটাই প্রভু, স্রেফ ওই কয়টা ফকিরই নয়, ওই পীর গাজীর দুর্গে অগণিত সৈন্য এসে জড়ো হয়েছে প্রভু। আর সেই বিশাল ফৌজ নিয়ে ওই দরবেশটা ছুটে আসছে মারমার রবে। একেবারে টাটকা খবর মহারাজ। এইমাত্র আমাদের এক গুপ্তচর এই খবর নিয়ে এসেছেন। তবে রে! ফের গর্জে উঠল কামেশ্বর। আতঙ্কে লাফিয়ে উঠে পড়িমড়ি দৌড় দিল ভৃত্যটি। কামেশ্বরের ভৃত্যের খবর অতিরঞ্জিত হলেও বিলকুল অমূলক নয়। সুলতান বারবাক শাহ রাজধানীতে ফিরে গিয়ে যে বাহিনী প্রেরণ করলেন তা আপাত দৃষ্টিতে চমকে যাওয়ার মতোই। জরুরি ভিত্তিতে নতুন সেপাই নিয়োগ করার নামে রাজধানীর কামিন, মজদুর, চাকর, নফর কিছুই তারা রাখেননি। লাকড়িওয়ালা, ফেরিওয়ালা, ভিস্তিওয়ালা থেকে দারোয়ান, গাড়োয়ান, কোচোয়ান নামের তামাম লোকগুলোকে টেনে এনে ঢুকিয়ে দিয়েছেন সৈন্যদলে এবং বেসুমার সেপাইয়ের এক তাক লাগানো বাহিনী তৈয়ার করেছেন। সে বাহিনীর বিশালতার আকার দেখে পাত্রমিত্র সহকারে শহরবাসীরা সকলে প্রায় নিশ্চিত কামেশ্বর আর যায় কোথায়। এই বিশাল বাহিনী একবার করতোয়ার অপার পৌঁছলেই
কামরূপ রাজ্য তামামটাই সয়লাভ হয়ে যাবে। খোদ সুলতান বারবাকশা এতখানি আশাবাদী না হলেও তার দিলেও আশার একটা উজ্জ্বল ঝিলিক দিয়েছে। কামরূপ রাজ্য সয়লাভ কিছু হোক বা না হোক, ফৌজের নাম অনুসারে এই বিপুল ঢল যখন শাহ ইসমাইল গাজী সাহেবের দুর্গে এসে নামল, তখন দুর্গটা পুরোপুরি সয়লাভ হয়ে গেল। আশেপাশের গ্রামবাসীরা ফৌজি লেবাস পরিহিত এই সীমাহীন জনসমুদ্র অবলোকনে বুঝল তারা কতই না নির্বোধ। এত বড় দুর্গ কোন কাজে লাগবে ভেবে এতদিন যে অযথা তারা পেরেশান হয়ে পড়ছিল তা কতই না ভিত্তিহীন। আজ যে দুর্গ এমনটি 10-10টা দরকার। শুধু গ্রামবাসীরই তাক লাগেনি বাহিনী দেখে, তাক লেগেছে শাহ ইসমাইল গাজী সাহেবের নিজেও। গাজী সাহেব চিন্তা করে সারা হতে লাগলেন। বিশাল এই বিশৃঙ্খল দ্বিপদ জীবের পাল তিনি রণক্ষেত্রে কোন কায়দায় পরিচালনা করবেন। সালতানাতের তথাকথিত বিশিষ্ট যে রণবীরেরা এর মধ্যে বিদ্যমান, তাদের কেউই ইকরার খান, আমির খান, কদর খান, এমনকি ফয়জুল্লাহ খানও নন। একেবারে অচেনা সব মুখমণ্ডল, যাদের কিছুমাত্র মণ্ডলী নেই সেপাই নামের এ বেসুমার মনুষ্যগুলোর উপর। খোঁজ নিয়ে জানলেন ইকরার খান, আমির খান সাহেবেরা একেবারে ইয়ান করা বাহিনীর সাফল্য সম্বন্ধে সন্দিহান হওয়ায় সুলতানের একান্ত বিরগভাজন হয়ে আছেন। আরও যা লক্ষণীয় তা হল এই মরণ ফাঁদে পা দেননি ভাদশিরাই, কেদার রায়, তরণী সেন নামের সুলতানের সে অতি উৎসাহী বীরেরাও। নানা রকম কায়দা কৌশল করে তারা ফাঁকে রেখেছেন নিজেদের। বাহিনী দেখে মোহাম্মদ শাহ যখন অন্যান্য সঙ্গীরাও গাজী সাহেবের মুখের দিকে জিজ্ঞাসা নেত্রে তাকালেন, গাজী সাহেব দম ছেড়ে বললেন, ভেবে কোনো ফায়দা নেই, এই বাহিনী নিয়ে আমাদের এগোতে হবে এক্ষুনি। মিয়া মুত্তালিব এইমাত্র খবর নিয়ে ফিরেছেন। রাজা কামেশ্বর তার ফৌজ নিয়ে সন্তোষের ওই প্রান্তের বিশাল ওই মাঠ ক্ষেতের কাছাকাছি এসে গেছেন। দুশ্মনদের মোকাবেলা এদেরকে নিয়েই করতে হবে আমাদের। বেরিয়ে পড়ো শিগগিরই। বিশাল ওই জনগোষ্ঠী নিয়ে গাজী সাহেব আর তার সঙ্গীরা করতোয়ার অপর পাড়ে চলে এলেন এবং ওখানেই সন্তোষের ময়দানে কামেশ্বরের পথ রোধ করে দাঁড়ালেন। এই স্থানটি দুর্গের খুবই নিকটে, সুতরাং গাজী সাহেব ওই দুর্গটাকে রসদ সরবরাহের ঘাঁটি আর সেপাই পাইকদের ছাউনি হিসাবে কাজে লাগাতে লাগলেন। ভৃত্যের কথায় কান না দিয়ে কামেশ্বর সদল বলে সন্তোষের মাঠে এসে সামনে পড়লেন দরবেশের। ভৃত্যের খবর সত্যি, বেসুমার সৈন্য নিয়ে ধেয়ে এসেছেন দরবেশ। ফের থমকে গেলেন কামেশ্বর। দ্রুতবেগে পিছু উঠলেন খানিকটা। ময়দানের অপর প্রান্তে ছাউনি ফেলার আঞ্জাম করলেন তড়িধড়ি এবং তড়িৎ বেগে রাজধানী কামতাপুরে বার্তা প্রেরণ করলেন। বিপুল লড়াই সম্মুখে, কামরূপের তামাম ফৌজ এক্ষুনি এই সন্তোষের রণক্ষেত্রে আসুক। যেখানে যার অধীনে যত ফৌজ আছে তামামগুলো একত্র হয়ে ছুটে আসুক সন্তোষে। একদিকে পীর দরবেশের আধ্যাত্মিক শক্তি, অন্যদিকে সঙ্গে তার বিশাল বাহিনী। একেবারে এই কামরূপ রাজের অস্তিত্বের প্রশ্ন, দ্বিরুক্তির ফুরসত নেই। এমনিতেই যে বাহিনী নিয়ে কামরূপ রাজ কামেশ্বর বাঙ্গালা অভিযান করেছেন তা অতিমাত্রায় বিশাল। তাতে ফের কামেশ্বরের এই বিপদ সংকেত পেয়ে রাজধানী কামতাপুর থেকে যত সৈন্য সন্তোষের দিকে ধেয়ে আসতে লাগল, তার সামনে পঙ্গপালের উদাহরণও নগণ্য। ছাউনি ফেলার আঞ্জাম করেই ছুটে এলেন কামরূপ রাজ। গাজী সাহেবের বাহিনী অগ্রগামীই ছিল। সন্তোষের ময়দানের মাঝামাঝি স্থানে এসে দুপক্ষে একদম মুখোমুখি হয়ে গেল। শুরু হলো লড়াই। দেখতে দেখতে সে লড়াই তুমুল আকার ধারণ করল। গাজী সাহেব তার সেপাইদের তার পরিকল্পনা মাফিক সাজিয়ে দাঁড় করালেন এবং তার এক একজন সঙ্গে কাতার বা বুদ্ধের এক এক জায়গায় নিয়োগ করলেন। এ পক্ষের লড়াই যতক্ষণ গাজী সাহেবদের নির্দেশ মাফিক হল, ততক্ষণ কামরূপরাজ কামেশ্বর দুচোখে সর্ষে ফুল দেখতে লাগলেন। তার বাহিনী নিঃসন্দেহে গাজী সাহেবের বাহিনীর চেয়ে কয়েক গুণে বৃহৎ ছিল। এই বৃহৎ বাহিনী নিয়েও কামেশ্বর সামনে এগোনো দূরের কথা, প্রচণ্ড মারের মুখে পিছু হটতে লাগলেন। পাহাড়ের দুর্ভেদ্য ঢালের মতো গাজী সাহেবের বাহিনী এমনভাবে সামনে এগোতে লাগলো যে তার সামনে পড়ে কামরূপের সেপাইরা গুল্মলতার মতোই ছিন্ন ভিন্ন হতে লাগল। গাজীর গতিরোধ করতে পারল না। দেখতে দেখতে কামরূপের বাহিনীর মধ্যে বিপর্যয় নেমে এলো এবং এত অল্প সময়ের মধ্যে তাদের এত বেশি পরিমাণ সৈন্য ক্ষয় হল যে হতাশাযুক্ত কামরূপ রাজের শিবিরে হাহাকার পড়ে গেল। হেথা হোথা ফিস ফাঁসও চলতে লাগল। দরবেশটা সত্যি কি
ভগবানের সেপাই? কিন্তু কিসমত ছিল তাদের পক্ষে। লখনৌতির কথা কথিত ওই বিশিষ্ট রণবিদেরা এতক্ষণ গাজী সাহেবের নির্দেশনার অধীনে সেপাইদের সাথে এক হয়ে লড়ছিলেন। তারা এতক্ষণ নীরবে কাজ করে যাচ্ছিল কামরূপের ওই নিদারুণ বিপর্যয় দেখে, এবং নিজেদের জয় সম্পর্কে উদয় অস্ত্রের মতো সুনিশ্চিত হয়ে তাদের মহামূল্যবান নিজস্ব রণবিদ্যা জাহির করার অদম্য পুলকে তারা মাতোয়ারা হয়ে উঠল। এতে করে আদেশ পালনের পরিবর্তে সেপাইদের তারা হঠাৎ আদেশ দেওয়া শুরু করল। একজন দুজন নয়, লখনৌতির ওই বিশিষ্ট রণবিদেরা কাতারের যে যেখানে ছিল সকলেই একসাথে গাজী সাহেব বা সঙ্গীদের আদেশ অগ্রাহ্য করে নিজেরাই আদেশ দিয়ে ফৌজ চালনার বাহাদুরি জাহির করতে লাগল। তা আবার গাজী সাহেব আর তার লোকদের মতো একমুখী আদেশ নয়, এক একজনের এক একমুখী হুকুম এবং এক এক দিকে ধাবিত হওয়ার নির্দেশ। ফল হল মারাত্মক। একে তো এই সেপাইরা একেবারে আনাড়ি, লড়াই বিদ্যায় 2 দিনের প্রশিক্ষণও তারা পায়নি, তাতে আবার এই বিভিন্নমুখী হুকুমে তারা দিশেহারা হয়ে গেল। গাজীর লোকদের নিয়ন্ত্রণে এতক্ষণ তারা এক হয়ে জমাট বেঁধে এমনভাবে কাতার ছিল যে এক সময় প্লাবনের ঢেউ এসে এই কাতারের সাথে ধাক্কা খেলে কাতারের উপর দিয়ে ছিটকে পড়া ছাড়া এক ফোঁটা পানি যে কাতারটি ভেদ করে অপর দিকে বেরিয়ে যাবে, সোঁচ পরিমাণ এমন কোনো ছিদ্র কোথাও ছিল না। ইটে গাঁথা প্রাচীরের মতো এই অশিক্ষিত সেপাইদের শক্ত করে সাজানোর ফলে কামরূপের ফৌজ দৌড়ে এসে পাকা দেয়ালে টক্কর খাওয়ার মতো বাধাপ্রাপ্ত হয়ে এতক্ষণ ছিটকে ফের পেছনে গিয়ে পড়েছে, সামনে এগোতে পারেনি। আর এতে করে কামরূপের এই বিপর্যয় পয়দা হয়েছে। সামনের দিকে এগিয়ে গেছে গাজী সাহেবের বিরল রণবিদ্যায় তৈরি এক প্রাচীর, সামনের তামাম কিছু দোলে মধ্যে পিষে গেছে এতক্ষণ। কিন্তু এবার এই নানামুখী নির্দেশে দিশেহারা আনকোরা সেপাইরা জোট ভেঙে বিচ্ছিন্ন হয়ে গেল এবং বিভিন্নমুখী আদেশে বিভিন্ন দিকে ছুটতে শুরু করল। কে তাদের সত্যিকারের পরিচালক, কার আদেশ মানতে হবে মানতে হবে না, কোনটা বা রণক্ষেত্রে একক নির্দেশ মেনে চলার গুরুত্ব কি, এসব ব্যাপারে সঠিক কোনো জ্ঞানই এই সেপাইদের ছিল না। ফলাফল বিপর্যয়। তলিয়ে গেল বাঙ্গালা মুলুকের ভাগ্যতরী। কামরূপের ডুবো নৌকা জেগে উঠল সশব্দে। বাঙ্গালার এই আনাড়ি সেপাইরা দল ছাড়া হওয়ার পর একেবারে তালকানা হয়ে গেল। তারা করণীয় স্থির করতে না পেরে ছা হারা কেবলই ইতস্তত দৌড়ে ফিরতে লাগল। এত দৃশ্যে লাফিয়ে উঠল বিপর্যয়গ্রস্ত কামরূপের বাহিনী। বাঘ এসে ছাগ শিশু ধরার মতো তারা এসে ঝাঁপিয়ে পড়ল এই কিংকর্তব্য বিমূঢ় ও তালকানা সেপাইদের উপর এবং আরামে আয়েসে তাদের মাথাগুলো কেটে কেটে নামিয়ে দিতে লাগল। লহমা কয়েকের মধ্যে গাজী সাহেব ও তার সঙ্গীরা বিপুল বিস্ময়ে দেখলেন কাতারে স্রেফ তারায় কয়জন দাঁড়িয়ে আছেন, আর ওই রণবিদের সাথে সেপাইরা তামাম ময়দান এলো পাথাড়ি ছুটছে। ওই রণবিদেরাও আর তাদের নিয়ন্ত্রণে আনতে পারছে না, সবাই তারা ছুটছে আর মরছে। গাজী সাহেবেরা আরো লক্ষ্য করলেন কামরূপ রাজ্যের বাহিনীর মধ্যে বিপুল উল্লাস নেমে এসেছে, সেখানে বিপুল কণ্ঠে পুনঃ পুনঃ জয়ধ্বনি উঠছে। মিয়া মুত্তালিব বললেন, হুজুর এবার? গাজী সাহেব বললেন, আর কারো অপেক্ষা নয়, এবার কাজ নিজেদের, এবার আমাদের তড়িৎ হামলা। হুজুর, আমাদের নিজস্ব পদ্ধতি মাফিক ঝাঁপিয়ে পড়ুন ময়দানে, চারদিক থেকে অতর্কিত ক্ষিপ্র হামলা শুরু করুন জলদি। কক্ষচ্যুত নক্ষত্রের মতো বিদ্যুৎ বেগে ছিটকে গেল অর্ধশত আরব মুলুকের অশ্ব। পৃষ্ঠে তাদের উন্মুক্ত কৃপান হাতে অর্ধশত মৃত্যুদূত। এই মৃত্যুদূতেরা ছড়িয়ে গেল চারদিকে এবং ছিটকে গিয়ে অতর্কিতে চড়াও হলো কামেশ্বরের বাহিনীর উপর। লহমা কয়েক কামরূপরাজ কিছুই বুঝতে পারল না, শুধু দেখতে লাগলেন আসমান থেকে বিদ্যুৎ পাতের মতো একটি করে অশ্ব অতি ক্ষিপ্র বেগে এসে লাফিয়ে পড়ছে তার একগাদা সেপাই সেনার উপর, এবং চোখের নিমেষে না পড়তেই পোড়া কাটা কদলী বৃক্ষের প্রায় বিরাট এক এলাকা সাফা করে দিয়ে তারা তামাম সেপাই নিহত হয়ে শুয়ে পড়ছে মাটির উপর। মুহূর্তে আবার কামেশ্বরের বাহিনীর মধ্যে আতঙ্ক পয়দা হলো। দুশ্মনের হদিশ নেই, কখন কোথায় কোন দিক থেকে উল্কার বেগে আবির্ভূত হচ্ছে তারা, আর বিপুল এক হত্যাকাণ্ড সংগঠিত করে ফের হাওয়া হয়ে যাচ্ছে, এর কোনো হদিশই পাওয়া যাচ্ছে না। বিলকুল গায়েবী শক্তির মতোই এক অতি আচমক ব্যাপার। হামলাকারীকে ধরা ছোঁয়ার মধ্যেই কেউ পাচ্ছে না। আস্তে তারা দেখতে পাচ্ছে এক ঝলক, কিন্তু আক্রমণ করার উদ্যোগ তারা গ্রহণ করতে না করতেই সবাইকে সে হামলাকারী এক পলকে শুইয়ে দিয়ে যাচ্ছে। দিশেহারা কামরূপের সেপাইরা আক্রমণ করতে গিয়ে বিপুল এক জোট পাকিয়ে ফেলে
এবং নিজেদের মাথা নিজেরাই নামিয়ে দিচ্ছে। এ কি অপূর্ব রণকৌশল, এ কি অদ্ভুত রণহিকমত, এ কি বিস্ময়কর অলৌকিক বিদ্যা। কামরূপরাজ হতভম্ব হয়ে গেলেন, তার সেপাইরা উদ্ভ্রান্ত হয়ে উঠল। এ অবস্থাও কামরূপের জন্য দীর্ঘস্থায়ী হল না। এখানেও নসিব তাদের উজালা। বাংলার ওই উচ্ছৃঙ্খল রণবিদ আর সেপাইরা ইতিমধ্যে ময়দানের সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে কামরূপের বাহিনীর সাথে এমনভাবে জড়িয়ে পেঁচিয়ে একাকার হয়ে গেল যে এখন আর কামরূপের বাহিনী আর বাংলার বাহিনী পৃথক করে পাওয়ার কোনো উপায় নেই। প্রচণ্ড মার খেয়ে আতঙ্কগ্রস্ত পশুর মতো শুধু কামরূপের বাহিনীর মধ্যেই নয়, বাংলার ওই বেয়কুফেরা কেউ কেউ আবার কামরূপের শিবিরেও ঢুকে পড়ে তালকানা হয়ে। ফলে গাজী সাহেব ও তার সঙ্গীরা যেখানেই গিয়ে হামলা করেন সেখানেই কামরূপের শিক্ষাপ্রাপ্ত 5টা সেপাই নিহত হলে বাংলার ওই অশিক্ষিত ভেড়ার পাল মারা পড়ে 10টা। এমনিতেই শত্রু সংখ্যা অসংখ্য, মেরে তাদের সংখ্যা কমানো দুঃসাধ্য এক ব্যাপার। সেখানে আবার এ আজগুবি ভেজাল এসে দাঁড়ালে অতর্কিত হামলা করে তারা আর করতে পারেন কি? প্রতি হামলায় 20-30টা সেপাই মেরে দেখা যায় কামরূপের লাভ 10টা আর 20টাই বাংলা মুলুকের। এই অবস্থায় কামরূপের কয়টা সেপাই কমাতে পারেন তারা? উভয় পক্ষের তামাম সৈন্য হত্যা করতে পারলে তবেই শেষ হবে কামরূপের সৈন্য সংখ্যা। কিন্তু তারা মানুষ, অলৌকিক শক্তি কিছু রন। এতটা চিন্তা করার অবকাশ এখানে কোথায়? সন্তোষনের বিশাল মাঠ যেখানে উভয় পক্ষের সৈন্য নিয়ে ভর্তি, সেখানে ওই তড়িৎ হামলা করে কয়টা সৈন্যই বা মারতে পারেন তারা? এই প্রক্রিয়ায় কামরূপের শক্তি ক্ষয় করতে পারেন কতটুকু? কাজেই গাজী সাহেবের দল এই তড়িৎ হামলা করতে গিয়ে না পারলেন বাংলার সেপাই বাঁচাতে, না পারলেন কামরূপের সেপাই নিঃশেষ করে ফেলতে। তড়িৎ বেগের স্বল্পকালের লড়াই তাদের দীর্ঘমেয়াদী হয়ে গেল। ইতোমধ্যে কামতাপুর থেকে আগত নতুন ওই সেপাই সেনা, যাদের গাজী সাহেবেরা কয়েকজন বাঙ্গালার লোকেরা এই বিপত্তি পয়দা না করলে আগেই গিয়ে তড়িৎ হামলার পথের মধ্যেই বিচ্ছিন্ন করে ফিরিয়ে দিতে পারতেন, তারা এসে বেধড়ক সন্তোষের ময়দানে ঢেলে পড়তে লাগল। দেখতে দেখতে এত সৈন্য জমায়েত হলো যে সাগরের জলোচ্ছ্বাস বিলে ঢুকে বিল ভরাট করার মতো সন্তোষের ময়দান কামরূপের সেনায় ভরে উঠল। এতে শুধু বাঙ্গালার ওই রণবিদ আর অশিক্ষিত সেপাইগুলো নিশ্চিহ্ন হয়ে গেল না, প্রাণপণ লড়াই করে এবং অবিশ্বাস্য পরিমাণ দুশ্মন ধ্বংস করে গাজী সাহেবের সঙ্গীরাও তামামই শহীদ হয়ে গেলেন। সন্তোষের ময়দানে এত লাশ স্তূপীকৃত হল যে কামেশ্বর জঙ্গি জিন্দেগির ইতিহাসে এত লাশ আর তিনি কোনো রণক্ষেত্রে দেখেননি। বাংলা মুলুকের তামাম ফৌজি শেষ হয়ে যায়নি, শুধু তার ফৌজও নেমে এসেছে অর্ধেকেরও নিচে। ভয়ে ও আতঙ্কে কামরূপরাজ ছুটে এসে ঢুকে পড়লেন শিবিরে। তার বিজয়ী সেনা সৈন্য সেনাধ্যক্ষ এ দৃশ্য অবলোকনে মুহ্যমান হয়ে গেলেন। সারাটা দিন আনতে সন্ধ্যা যখন নামল তখন শেষ হল লড়াই। সন্তোষের ময়দান তখন মোটামুটি নিস্তব্ধ। মৃত্যুমুখ আর্তের ক্ষীণ কণ্ঠের আহাজারি আর শেয়াল কুকুরের মাতম ছাড়া কোনো রণহুঙ্কার আর কোথাও সন্তোষের রণক্ষেত্রে নেই। কামেশ্বর সঙ্গে সঙ্গে ঢুকে গেলেন শিবিরে। শাহ ইসমাইল গাজী সাহেব তার নিহত সঙ্গীতের লাশগুলো কুড়িয়ে নিয়ে এসে টান দিয়ে শুয়ে পড়লেন করতোয়ার তীরে। অর্ধশত সঙ্গী তার, 2 জন বাদে সকলেই খতম, এমনকি মিয়া মুত্তালিব পর্যন্ত। বেঁচে আছেন তিনি নিজে, বাদে তার ভাতিজা মোহাম্মদ শাহ আর তার নফর শেখ মোহাম্মদ মাসুদ। এর বাইরে আরব থেকে আগত আর একজন ইহজগতের নেই। বাংলার ওই উজবুক রণবিদগণ বিশাল ওই আনকোরা বাহিনীর একটা প্রাণীয় জিন্দা নেই কোথাও। লাশ হয়ে সকলেই পড়ে আছে ময়দানে। বাংলা মুলুকের লোক বলতে রসদ সরবরাহ কাজে নিয়োজিত পাইকগুলো বেঁচে রইল 12 জন মাত্র। তারা 3 জন, আর এই 12 জন, এই 15টি লোক কেবল এই রণে জিন্দা রইল বাংলা মুলুকের পক্ষে। এই 12 জন পাইক আর তারা 3 জন মিলে যখন আরব থেকে আগত গাজী সাহেবের সঙ্গীতের দাফন কাজ শেষ হলো করতোয়ার তীরে, এবং শেষ হলো বাংলা মুলুকের পক্ষে নিহত ওই তামাম লোকের গায়েবী জানাজা, তখন ঘাসের উপর পড়ে শাহ ইসমাইল গাজী সাহেব কেবলই গড়াগড়ি দিতে লাগলেন। তার সঙ্গীদের উদ্দেশ্যে বুক ফাটা বিলাপের উন্মুক্ত প্রবাহে তার মুখ থেকে কেবলই তখন গঙ্গানি জাতীয় শব্দটাই উত্থিত হতে লাগল, যার কোনো শব্দ স্পষ্টভাবে বোধগম্য ছিল না। এর মধ্যে যে শব্দগুলো ছিল কিঞ্চিত শনাক্ত করার মতো, তোমাদের আগে আমার কেন শহীদ হওয়ার কিসমত হলো না? তোমাদের আগে আমি কেন শহীদ হতে পারলাম না? আমাকে এতিম করে রেখে
সবাই তোমরা চলে গেলে বন্ধুরা। 12 জন পাইক নিয়ে মোহাম্মদ শাহ শেখ মাসুদ গাজী সাহেবকে তুলে বসিয়ে সান্ত্বনা দিতে লাগলেন। অতি কষ্টে গাজী সাহেবকে শান্ত করার পর যখন সবাই মিলে দুর্গের দিকে রওনা হলেন, তখন আবার দপ করে ইসমাইল গাজী সাহেবের 2 চোখে জ্বলে উঠল আগুন। কোষবদ্ধ তলোয়ার ফের কোষমুক্ত করে তিনি কঠিন কণ্ঠে আওয়াজ দিলেন, এর বদলা আমরা চাই। সারা রাত ঘুম আসেনি বাংলা সুলতান বারবাক শাহর চোখে। লড়াইয়ের ফলাফলটা কি আসে কখন, এই চিন্তায় তিনি রাতভর পায়চারি করে কাটিয়েছেন। শুভে সাদিকের একটু আগে 2 চোখে তার তন্দ্রা নেমে আসে, আর তখনই কিয়ৎকাল শয্যা গ্রহণ করেন তিনি। এরপর ফজরের আজান শুরু হতেই কেটে গেল তন্দ্রা। ফজর নামাজ আনতেই তিনি নেমে এলেন নিচে এবং শাহী মহলের অভ্যন্তরে ফুল বাগানের ধারে খোলা মাঠে হাঁটাহাঁটি করতে লাগলেন। আধার যতই পাতলা হয়ে আসতে লাগলো, তার আশেপাশে সভাসদ আর জি হুজুরের ভিড় ততই জমতে লাগলো। তারাও সবাই লড়াইয়ের ফলাফলটা জানার জন্য উদ্গ্রীব ছিলেন সকলেই। তবে কেউ উদ্গ্রীব জয়ের খবর পাওয়ার জন্য, কেউ পরাজয়ের। কথায় কথায় একসময় সুলতান বারবাক শাহ বললেন, এবার ইনশাল্লাহ জয় আমাদের নিশ্চিত। যে বাহিনী পাঠিয়েছে কামরূপের বিরুদ্ধে, তা দেখলে কামেশ্বরের আত্মা এবার চমকে যাবে। বেলা তখন উঠে গেছে, ভিড় তখন জমজমাট। সুলতানের এক কথায় শুরু হলো সমর্থন সূচক গুঞ্জরণ। জনৈক তোয়াজকারী সশব্দে বললেন, জি হুজুর, তা যেতেই হবে। অন্য একজন সে সাথে যোগ দিয়ে বললেন, এর উপর আবার আছে ওই দরবেশের গায়েবী তাকদ। কামেশ্বরের আর এবার রক্ষেই নেই। সঙ্গে সঙ্গে দ্বিতীয় জনকে সমর্থন দিলেন আরও কয়েকজন। ফুঁপে উঠলেন অনন্ত সেন। তিনি বললেন, আরে ওই গায়েবী কথা বাদ দাও, জয় আমাদের হলে এবার জনাবে আলার বিচক্ষণতার জন্যেই হবে। রণবিদ্যায় সত্যি সত্যি চৌকস যারা, তাদের জনাব এবার সঠিকভাবে বাছাই করে বাহিনীর সাথে দিয়েছেন। আমাদের সব নাম করা তকমাধারী বিশিষ্ট সালারেরা, ইকরার খান, আমির খান, সবাই এদের কখনো মূল্য দেননি, কেউ সুযোগও দেননি। সেই কারণে আসলে কে কতটা দক্ষ তা যাচাই করার সমান বিদ্যা সব মানুষের থাকে না। সমমনা সবাই বললেন, ঠিক বলেছেন, ঠিক বলেছেন। নারায়ণ দাস খেই ধরে বললেন, ঠিক ঠিক। কথায় বলে, রতনে রতন চেনে, শুয়োরে চেনে কচু। জনাব আমাদের রণবিদ্যায় জাত জহুরি, তিনি যথার্থই চিনে ফেলেছেন তাদের, মানে চিনে চিনে বের করেছেন ঠিক লোকদের। আরেকজন জি হুজুর আরেক ধাপ উপরে গিয়ে বললেন, এ কাজটা আগেই যদি করতেন আমাদের হুজুর, তাহলে ফকির দরবেশ নিয়ে এত টানাটানির গরজই আমাদের হয় না। এমন সময় সদর ফটকে গোলমাল শোনা গেল। সেদিকে চেয়ে থেকে বসন্ত মিশ্র বললেন, আহা থামুন তো, খবর নিয়ে কেউ আসছে বোধ হয়। সকলের দৃষ্টি এবার সেদিকে নিবদ্ধ হল। দেখা গেল উস্কো খুস্কো চেহারার এক পথশ্রান্ত গুপ্তচর উদ্ভ্রান্তের মতো ছুটে আসছে তাদের দিকে। তার চেহারা দেখে আতঙ্কে উঠলেন সুলতান। গুপ্তচরটি ছুটতে ছুটতে হাঁপিয়ে এসে হাজির হয়ে কাঁপতে কাঁপতে বলল, গুপ্তচরটি ছুটতে ছুটতে হাঁপিয়ে এসে হাজির হলো এবং কাঁপতে কাঁপতে বলল, জাহাপনা, সর্বনাশ। উপস্থিত সকলে একসাথে বললেন, সর্বনাশ? গুপ্তচরটি বলল, যুদ্ধে আমরা হেরে গেছি জাহাপনা, মারাত্মকভাবে হেরে গেছি। সুলতান বারবাক শাহ বজ্রাহতের মতো বললেন, হেরে গেছি? হেরে শুধু যায়নি জনাব, সর্বশান্ত হয়ে গেছি, ধ্বংস হয়ে গেছে। এমন ধ্বংস এর আগে কোনো যুদ্ধে আমরা হইনি। থরথর করে কাঁপতে লাগলেন বাঙ্গালা মুলুকের সুলতান। পাগলের মতো বলতে লাগলেন, সে কি, সে কি, হেরে গেছি মানে? হেরে যাব কেন আমরা? কই আমার সেই রণবিদরা কোথায়, যাদের আমি রাজধানী থেকে বেছে বেছে পাঠালাম? সে রণবিদরা কোথায়? তারা একজনও কেউ জীবিত নেই জনাব। একজনও নেই? জিনা জনাব, সবাই নিহত হয়েছেন। আমার সেপাইরা, পঙ্গপালের মতো যে এক পাল সেপাই পাঠালাম, তারাও কেউ নেই জনাব। একজনও ফিরে আসেনি ময়দান থেকে, লাশ হয়ে গেছে সবাই। সবাই? বিলকুল জনাব, বিলকুল। ওই দরবেশ, ওই গাজী সাহেব, ওই দরবেশটাই স্রেফ বেঁচে আছেন জাহাপনা, তার লোকজনও শেষ। শেষ? খতম হুজুর। ওই দরবেশ ছাড়া আর আরব মুলুকের দুসরা কেউ বেঁচে আছেন এমন খবর আমি পাইনি। সুলতান তখন দিশেহারা। বললেন, আর কামেশ্বর, কামরূপরাজ কামেশ্বর? কামরূপরাজ বিলকুল খোশ হালেই আছেন জনাব। খানিকটা সৈন্যক্ষয় হলেও তাদের কিছুই হয়নি। শিবিরে তারা এতক্ষণ উৎসব শুরু হয়েছে হুজুর। সেপাই সেনা নিয়ে তিনি
সন্তোষের ময়দানে হাঁক ছাড়ছেন বাঘের মতো। সুলতান এবার ঘোরতর উন্মাদ হয়ে উঠলেন। তিনি চিৎকার করে বলতে লাগলেন, না না, এটা আমি বিশ্বাস করি না, মিথ্যা, তামামি এসব মিথ্যা খবর। এরপর আর এক দূত এলো, তারপর আরেকজন, সবশেষে ভাদশিরায় ছুটতে ছুটতে এলেন। সবাই সে একের পর এক ওই খবরই পেশ করতে লাগলেন। ভাদশিরায় গম্ভীর আশ্রু নিক্ষেপ করে বললেন, বাঙ্গালার স্বাধীনতা শেষ হয়ে গেল হুজুর, শেষ পর্যন্ত পরাধীনই হয়ে গেলাম আমরা। ভাদশিরায় বসন্ত মিশ্রের সাথে অলক্ষে দৃষ্টি বিনিময় করলেন। ভাদশিরায় তৈরি সুলতানের আরেক জি হুজুর মোনাফেক রমজান আলী ছুটতে ছুটতে এসে বলল, গোস্তাকি মাফ হয় আলমপরা, রাজধানীতে থাকাটা আর বোধ হয় জাহাপনার জন্য নিরাপদ নয় এখন। এইমাত্র খবর, মার মার রবে কামরূপরাজ পার হচ্ছে করতোয়া। উন্মত্তের মতো সুলতান খানিক ছুটে বেড়ালেন এদিক ওদিক, পরে এসে ধপ করে নিকটবর্তী বালাখানায় বসে পড়লেন। সাথে সাথে সকলেই ছুটে এসে ওই বালাখানায় ঢুকলেন। সুলতান তার কপালে করাঘাত করে বললেন, ওহ, শেষ পর্যন্ত হেরে গেল ওই দরবেশটাও। অনন্ত সেন ওই কাটা ঘায়ে নুনের ছিটা দিলেন, বললেন, হেরে যে যাবে তা আগেই আমি জানব জনাব। হুজুরি কেবল ভাবেন না জানি কত গায়েবী শক্তি আছে ওই দরবেশটার ভেতরে, কিন্তু আমি আগেই জানি ও একটা আসলেই ভণ্ড। ওষুধ দিয়ে রোগ সারিয়ে সে লোকজনের মধ্যে বলে বেড়ায় মন্তর দিয়ে সারিয়েছি। ঝড়ে বক পড়লে সে বাহাদুরি করে এসে বলে, মন্তর দিয়ে বক মেরেছি। সব ভুয়া হুজুর, সব ভুয়া। চৌকি বাহিনীর প্রধান আব্দুল হাকিম সাহেব এই সময় হাজির হলেন এখানে। অনন্ত সেনের উক্তি শুনে তিনি বললেন, ভুয়া? রমজান আলীর সঙ্গে সঙ্গে বললেন, বিলকুল বিলকুল, একদম ভুয়া। অনন্ত সেন ফের বললেন, ভুয়ায় যদি না হবে তাহলে এমন হারা হারবে কেন লড়াই? যুদ্ধে মানুষ পরাজিতও হয়, কিন্তু এইভাবে নিশ্চিহ্ন হয়ে যায়। কোন আসমানি শক্তি আদৌ কি যদি থাকবে তার, তাহলে কামরূপ রাজ্যের সে শক্তি একটুও কাপ করতে পারবে না কেন? গরুর মতো নিজেই যে বেপরোয়া পেটন খাবে কেন? আর সঙ্গীদেরই বা বাঁচাতে পারবে না কেন? নারায়ণ দাস আফসোস করে বললেন, হায় হায়, একটা দুটো সেপাই, গোটা দেশ কাঁপিয়ে দেওয়ার মতো বেসুমার সেপাই, এদের সবাইকে বিলকুল কবর দিয়ে রেখে এলো। বাদশিরায়ের ইশারায় রমজান আলী লাফিয়ে উঠে বললেন, অপদার্থ, একেবারেই অপদার্থ। ফয়জুল্লাহ খানেরা যা বলেন হুজুর অমনি তাই বিশ্বাস করেন, আর আমাদের কথায় কান দেন না। কিন্তু আমার কাছে খবর আছে, লড়াই শুরু হওয়ার পরই প্রচণ্ড মার যখন শুরু হলো, তখন ওই দরবেশটা বিশ্বাস হয়তো করবেন না অনেকে, একটা খালের মধ্যে ঢুকে উপুড় হয়ে পড়েছিল। পিঠ বাঁচিয়ে ওইভাবে পড়েছিল বলেই নিজে সে বেঁচে গেছে কোনো মতে। নিজের লোকদের বাঁচানো তাকদ আর কিছু থাকলে তো বাঁচবে তাদের। অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। কিছুক্ষণ অস্থির হয়ে ছোটাছুটি করার আর হাত পা ছোড়ার পর বাঙ্গালার সুলতান বারবাকশাহ শেষ পর্যন্ত পাথর হয়ে গেলেন। অনেকক্ষণ নতমস্তকে বসে থাকার পর তিনি মাথা তুলে বললেন, উহ, কি আহাম্মকি না করেছি আমি ওইসব আলতু ফালতু লোকের উপর আস্থা স্থাপন করে। আমার দেশভক্ত আর বিশ্বস্ত বীরদের যদি এইরকম একটা বাহিনীর সাথে দিতাম আমি, তাহলে আর জয়ের জন্য আদৌ কোনো চিন্তা আমাকে করতে হয়? কেদার রায়, ভাদশিরায়, তরণী সেন, সিংহবাহু, এদের রেখে কেন আমি অন্যের উপর ভরসা করতে গেলাম? পেয়ে বসলেন বসন্ত মিশ্র। বললেন, সে কথা তো আমরা কিছু মুখে ফুটে বলতে পারি না হুজুর। কিছু বলতে গেলে ইকরার খানেরা বলবেন, ওই যে শুরু করেছে স্বজনপ্রীতি। নইলে বড় বড় পদ নিয়ে যে যতই বাহাদুরি করুক, রায় সাহেবদের মতো আর একটা বিরোহী লাখনৌতিতে আছে না? এদের মতো রাজভক্ত লোক আর দুসরাটি দেখাতে পারবে কেউ? কিন্তু আমরা সে কথা বলে তো আর লাভ নেই। বসন্ত মিশ্র আফসোস করতে লাগলেন। সমর্থনকারীরা বললেন, তা বটে, তা বটে। অন্যেরা এই নির্লজ্জতার প্রতিবাদ করতে না পেরে মর্মাহত হয়ে অন্যদিকে মুখ ফেরালেন। অনেক বেলা হয়েছে। হুটপিট আর আহাজারির মধ্যে এক প্রহর পার হয়ে দ্বিপ্রহর এসে গেছে। নাস্তা পানীয় এতক্ষণ পেটে যায়নি সুলতানের, এই জন্য কয়েকবার তাগিদও এসেছে। উঠি উঠি করতেই ত্রিহুতের সংবাদ নিয়ে ছুটে এলো সীমান্তের এক গুপ্তচর। সে এসে সরাসরি বলল, জাহাপনা, আর এক দুঃসংবাদ। সুলতান বললেন, আর এক দুঃসংবাদ? ত্রিহুতরাজ বিদ্রোহ করেছেন জাহাপনা। রাজপুত ভরত সিংহ সসৈন্যে এসে আমাদের সীমান্তের উপর হানা দিয়েছে। গর্জে উঠলেন বাংলার সুলতান। তিনি সক্রোধে বললেন, খামোশ, যত সব ষড়যন্ত্রকারী আর কুমন্ত্রণাদাতার দল। মাঝে কিছু ভুল বুঝাবুঝি হলেও ত্রিহুতরাজ শুধরে গেছেন সঙ্গে সঙ্গে। চিরকালে বিশ্বস্ত লোক তিনি।
তিনি আমার এই দুর্দিনে আমাকে সাহায্য করার পরিবর্তে আমার বিরুদ্ধে হাতিয়ার ধরতে পারেন? সীমান্তের গুপ্তচরটি নতমস্তকে বলল, ঘটনা সত্যি হুজুর, বাঙ্গালা সীমান্তের অনেকখানি ভেতরে ঢুকে গেছে তারা। জবাবে বাঙ্গালা সুলতান ঝাঁঝালো কণ্ঠে বললেন, তাতে কি হয়েছে? বাঙ্গালার বীর কেদার রায় সাহেব এখন ত্রিহুতেই বিদ্যমান। তার মতো দেশভক্ত আর রাজভক্ত বীর ওখানে থাকতে তুচ্ছ ভরত সিং কি করবে আমার? ওসব আজগুবি খবর রাখো, আমাকে কামরূপের কথা ভাবতে দাও। হাজির হলেন ফয়জুল্লাহ খান। বললেন, কামরূপের বিপদ নিঃসন্দেহে বড় জনাব, তারা যে কোনো সময় করতোয়া পেরিয়ে আসতে পারে, কিন্তু তার চেয়ে বড় মুসিবত এখন ওই ত্রিহুত। তারা বিনা বাধায় দ্রুত বেগে এগিয়ে আসছে রাজধানীর দিকে। বক্র নজরে চেয়ে সুলতান অত্যন্ত নাখোশ কণ্ঠে বললেন, আসুক, কেদার রায় সাহেব সেখানে আছেন। আমার চেনা জানা অনেক তথাকথিত বীরের মতো দেশভক্ত বীর কেদার রায় ভীরু বা দুর্বল নন। উনি ঠেকিয়ে দেবেন ত্রিহুতের বাহিনী। এ সময়ে খামাখায় সব ফালতু খবর এনে আমাকে উত্তক্ত আপনারা করবেন না। সুলতান তার মুখ ফিরিয়ে নিলেন। যার পর ন্যায় বিস্মিত হয়ে ফয়জুল্লাহ খান বললেন, সে কি জাহাপনা! কেদার রায়ের সমর্থনেই তো তারা আক্রমণ করছে বাঙ্গালা মুলুক। ত্রিহুত থেকে এইমাত্র ফিরে এসেছেন তারা সবাই বলেছেন, রাজপুত্র ভরত সিং স্রেফ একটা উপলক্ষ মাত্র। কলকাঠে তামামি ঘোরাচ্ছেন কেদার রায়। ফেটে পড়লেন সুলতান, বললেন, খবরদার! আপনি বলতে চান কেদার রায় বিশ্বাসহন্তা? যে বিশ্বাসহন্তা তাকে বিশ্বাসহন্তা কেন বলবো না জনাব? ফয়জুল্লাহ খান, এটা তো স্রেফ আমার কথা নয় জনাব, অনেকেরই এটা জানা কথা এখন। কেদার রায় বাঙ্গালা মুলুকের দোস্ত নয়, দুশ্মন। লাফিয়ে উঠলেন সুলতান, হুঙ্কার দিয়ে বললেন, এই কই হে! সঙ্গে সঙ্গে কয়েকজন শান্তি ছুটে এলো। ফয়জুল্লাহ খানের প্রতি অঙ্গুলি নির্দেশ করে সুলতান ক্ষিপ্ত কণ্ঠে বললেন, কয়েদ করো এ মতলববাজকে। এরা আমাকে বারবার মিথ্যা ধারণা দিয়ে বিপদগামী করেছে। শান্ত্রীরা ইতস্তত করতে লাগল। সুলতান ফের গর্জে উঠে বললেন, কয়েদ করো। শান্ত্রীরা কয়েদ করল ফয়জুল্লাহ খানকে। উপস্থিত সকলেই নতমস্তকে নীরব হয়ে রইলেন। আব্দুল হাকিম সাহেব ক্ষুব্ধ কণ্ঠে বললেন, কাজটা কি ভালো হচ্ছে? বাংলা সুলতান তিক্ত কণ্ঠে বললেন, ভালো বলে আর আমার আছে কিছু এখন? রাজ্যহারা মসনধারা অবস্থায় দাঁড়িয়ে আছি আমি, তার উপর এই ষড়যন্ত্র আর উস্কানি। ভালো কি হচ্ছে মন্দ কি হচ্ছে তা আমি সবাইকে এবার নাঙ্গা করে দেখাবো। এরপর শান্ত্রীদের উদ্দেশ্যে আবার বললেন, যাও, কয়েদিকে নিয়ে গিয়ে কয়েদখানায় রেখে শিকির শাহজাদা শামসুদ্দিন ইউসুফ শাহকে আসতে বলো আমার কক্ষে। আর কাউকে আমি বিশ্বাস করি না এখন। শাহজাদা নিজে গিয়ে দেখে আসুক আমার বিশ্বস্ত কেদার রায় সম্বন্ধে। ফয়জুল্লাহ খান যে অভিযোগ এনেছে তা সত্যি না মিথ্যা? মিথ্যা যদি হয়, খোদার কসম আপনাদের কারো কোনো সুপারিশ মোনাফেকের মৃত্যু ঠেকিয়ে রাখতে পারবে না। বলেই বালাখানা ত্যাগ করে সবাইকে বেরিয়ে গেলেন সুলতান। বেরিয়ে তিনি খাস মহলে রওনা হলেন। যাবার আগে সবার দিকে এক পলক তাকিয়ে বললেন, দরবার কক্ষে জমায়েত হন সবাই, আমি অতি সত্বর দরবার কক্ষেই আসছি। শান্ত্রীদের সাথে নীরবে বেরিয়ে গেলেন ফয়জুল্লাহ খান সাহেব। তিনি একটা কথাও বললেন না। ভাদশিরায়েরা শঙ্কিত মুখে মুখ চাওয়াচাই করতে লাগলেন। আব্দুল হাকিম সহ সালতানাতের যে কয়জন শুভাকাঙ্ক্ষী হাজির ছিলেন সেখানে তারা সবাই দীর্ঘশ্বাস ফেললেন। তলব পেয়ে শাহজাদা শামসুদ্দিন ইউসুফ শাহ এসে সুলতানের কক্ষে দাঁড়ালেন। সুলতান তাকে তামাম ঘটনা বুঝিয়ে বললেন। এরপর ত্রিহুতের প্রতিনিধি কেদার রায় আদৌ বিশ্বাসঘাতক কিনা তা সঠিকভাবে যাচাই করে দেখে আসার নির্দেশ দিলেন। শাহজাদা শামসুদ্দিন ইউসুফ শাহর মানসিকতা পিতার কিছুটা বিপরীত। কারো স্রেফ বাক্য শুনেই তাকে বিশ্বাস করার প্রবণতা তার ছিল না। পূর্বপর কার্যাবলী সঠিকভাবে মিলিয়ে না দেখে কাউকে তিনি বন্ধুও বানাতেন না, দুশ্মনও বানাতেন না। বিশেষ করে এই রায় মিশ্র সেনদের চালচলনের প্রতি তার বিশেষ আস্থা ছিল না। তাই কেদার রায়ের উদ্দেশ্যে ত্রিহুত যাত্রা করার কালে নিরাপত্তার সুব্যবস্থা নিয়েই তবে তিনি বেরোলেন। কামরূপ রাজ কামেশ্বর বাঙ্গালা মুলুকের পূর্ব প্রান্ত আক্রমণ করার সাথে সাথে ত্রিহুত রাজ্য হানা দেবেন বাঙ্গালা মুলুকের পশ্চিম প্রান্তে, আঘাত হানবেন পশ্চিম দিকে, এটাই ছিল ধরাবাঁধা কথা। কিন্তু পরপর কয়েকটা লড়াই শেষ হওয়ার পরও ত্রিহুত রাজের সাড়া নেই দেখে কেদার রায় বিচলিত হয়ে উঠলেন। সুলতান বারবাক শাহ নিজে লড়াইয়ে অংশ নিয়ে কোনো মতে প্রাণ বাঁচিয়ে এলেন, এটা জানা সত্ত্বেও ত্রিহুত রাজকে নীরব দেখে কেদার রায় আর স্থির থাকতে পারলেন না। কামরূপ রাজ্যের বিরুদ্ধে গাজীর দলকে প্রেরণ করার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর কেদার রায় এক সময় এসে সুলতান বারবাক শাহকে বললেন, জাহাপনা, কামেশ্বরকে নিয়ে আর আমাদের আতঙ্ক নেই।
যে বাহিনী তৈরি হয়েছে আমাদের, আর দরবেশ সাহেব নিজে যাচ্ছেন কামেশ্বরের বিরুদ্ধে, এবার আর কামেশ্বরের রেহাই নেই। এমনিতেই ওই আল্লাহ ভক্ত পীর দরবেশ মানুষের একাই 100, তার উপরে এই বাহিনী। সুতরাং বাঙ্গালার পূর্বাঞ্চল নিয়ে আর আমাদের কোনো চিন্তা নেই, কিন্তু আমি ভাবছি পশ্চিম দিকের কথা। সুলতান বললেন, কিরকম? রায় সাহেব বললেন, ত্রিহুতরাজ প্রকৃতই আপনার ভক্ত, বলা যায় একেবারে অন্ধ ভক্ত, তাকে নিয়ে কোনো ভয় নেই, কিন্তু পশ্চিম দিকটা একদমই ফাঁকা রাখা কি ঠিক হবে হুজুর? পূর্ব প্রান্তের গোলমাল দেখে আর পথ একদম ফাঁকা পেয়ে বাঙ্গাল মুলুকের দুশ্মনের তো অভাব নেই, তারা যদি কেউ ঢুকে পড়ে পশ্চিম দিকে। সুলতান বললেন, তাহলে কি করতে বলেন আমাকে? কেদার রায় বললেন, আপনাকে নয় জনাব, আমার তো আর খুব একটা জরুরত নেই এখানে, মানে রাজধানীতে। ত্রিহুত রাজ্যে আমি আমার দপ্তরে গিয়েই দাঁড়াই, পশ্চিম দিকটা আগলে রাখি দুর্যোগের রক্তে। খুশি হলেন সুলতান। কথাটা খুবই যুক্তিযুক্ত। কদিন আগে ওইদিকে তার মহা মুসিবত গেছে গজপতিকে নিয়ে, আবার কে কোন মতলব নিয়ে আছে কে জানে। কেদার রায়ের দেশভক্তিতে মুগ্ধ হলেন সুলতান। তিনি সানন্দে কেদার রায়কে ত্রিহুত পাঠিয়ে দিলেন। ত্রিহুতরাজ গোয়ালপোড়া গরু, মাথা তুলে মাথাতে চাটি খাওয়া লোক। একসাথে বাংলা মুলুকে হামলা চালানোর শর্ত ওয়াদা থাকলেও কামেশ্বরের ফলাফলটা ভালোভাবে না দেখে ত্রিহুতরাজ এগোনোর সাহস করেনি। ত্রিহুতরাজ বরাবরই সুবিধাবাদী ব্যক্তি। কামরূপরাজ হেরে গেলে তিনি তার সুলতানের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে বিপদে পড়তে যাবেন না, তাই তিনি নীরবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। যখন বরাবরই হাঁটতে লাগলো বাঙ্গালা মুলুকের বাহিনী, আর এর উপর আবার কেদার রায় এসে চাপ সৃষ্টি করলেন, কেবল তখনই ত্রিহুতরাজ তার পুত্র ভরত সিংহকে ফৌজ নিয়ে বাঙ্গালা মুলুকের সীমান্তের দিকে অগ্রসর হওয়ার নির্দেশ দিলেন। ভরত সিংহ চতুর লোক। তিনি কেদার রায়কে দেহে মনে তাদের সাথে একাত্ম ঘোষণা করে এই লড়াইয়ে শরিক হওয়ার অনুরোধ জ্ঞাপন করলেন। কেদার রায়ও সুবিধাবাদী। গাজী সাহেব নিজে যাচ্ছেন রণে, ফলাফল কি হবে কে জানে। কামেশ্বরের দশা যদি শেষ পর্যন্ত গজপতির দশা হয়, তাহলে তখন উপায়। তাই তিনি কায়দা করে বললেন, আমি তো আছি আপনাদের সাথে, আপনি রওনা হন, আমি আমার লোক লস্কর সাজিয়ে নিয়ে আপনার পেছনে পেছনেই আসছি। আপনাদের মতো আমিও চাই এই সালতানাতের ধ্বংস। উত্তম সুযোগ এখন। আমাদের কারোর আর গাফলতি করার কোনো ফুরসত নেই। এমনিতে অনেক গাফলতি করে ফেলেছেন আপনারা। আপনি অগ্রসর হন, আমি এলাম বলে। এগিয়ে গেলেন রাজকুমার ভরত সিংহ। আঘাত হানলেন বাংলা মুলুকের পশ্চিম অংশে। মুষ্টিমেয় সীমান্তরক্ষী তা রোধ করতে পারল না। সঙ্গে সঙ্গে খবর এলো লখনৌতিতে। এ খবর পেশ করায় ফয়জুল্লাহ খান কারাবরণ করলেন। সে যা হোক, ইতোমধ্যে ঘটল এ সন্তোষের মাঠের বিপর্যয়। কেদার রায় দুই কান খাড়া করেছিলেন। গাজী সাহেবের দল একদম খতম হয়ে গেছে ওই লড়াইয়ে, এবং বাংলা মুলুকের একটা সেপাইও লড়াই থেকে ফিরে আসতে পারেনি। এই সংবাদ পেয়ে তিনি সুনিশ্চিত হলেন যে বাংলার সালতানাতের দাফন পর্ব শেষ। এই সুনিশ্চিত হয়েই তিনি তলোয়ার টেনে নিলেন এবং সশয়নে ছুটে এলেন বাঙ্গালার দিকে। অতপর ভরত সিংয়ের বাহিনীর সাথে এক হয়ে মারমার রবে উভয়ে বাংলার সীমান্ত পার হয়ে আসতে লাগলেন। শাহজাদা ইউসুফ শাহকে কষ্ট করে ত্রিহুত্তক ছুটতে আর হল না। বাংলা মুলুকের সীমান্তের কাছে আসতেই না আসতেই তিনি সামনাসামনি পড়ে গেলেন কেদার রায়ের বাহিনীর সাথে। সামনের দিকে একাই ছিলেন শাহজাদা। আজমল খান নেতৃত্বে তার নিরাপত্তা ফৌজ ছিল তার অশ্বের খানিক পেছনে। শাহজাদাকে একা পেয়েই মনে করে কেদার রায় তার সেপাইদের হাঁক দিলেন এবং বাংলার এই আরেক হবু জঞ্জাল দাও বেটাকে শেষ করে এখানেই বললেন। বলেই শাহজাদাকে বিপুলভাবে বিস্মিত করে দিয়ে কেদার রায় নিজেই এসে ঝাঁপিয়ে পড়লেন শাহজাদা শামসুদ্দিন ইউসুফ শাহর ওপর। শাহজাদা প্রাণপণে লড়ে আত্মরক্ষা করতে লাগলেন। ইতোমধ্যে ফৌজ নিয়ে হাজির হলেন আজমল খান সাহেব। কেদার রায়ের ফৌজ এসে ঝাঁপিয়ে পড়ল তাদের উপর। একটা খণ্ড যুদ্ধ হয়ে গেল সঙ্গে সঙ্গে। কেদার রায় অধিকক্ষণ টিকে থাকতে পারলেন না, বেদম মার খেয়ে পালিয়ে গেলেন পশ্চাতে। তথ্য জোগাড় করতে এসে প্রাণ বাঁচিয়ে নিয়ে শাহজাদা পথ ধরলেন রাজধানীর। কামেশ্বরকে ঠেকানোর পথ খুঁজে না পেয়ে হতাশাগ্রস্ত বাংলার সুলতান রুকনুদ্দিন বারবাক শাহ খাস কামরায় পায়চারি করতে করতে তখনও সখেদে আফসোস করে চলছেন। পরম বিশ্বস্ত কেদার রায় সাহেবকেও আমার অবিশ্বাসের পাত্র করে তুলতে চাই এসব মতলববাজের দল। এদের উপর ভরসা করে কি ভুলই না আমি করেছি। আমার সব গেল, আমার সব গেল, এসব ভাবছিলেন তিনি। সীমান্ত থেকে অপাশেষে ঠিক এই মুহূর্তে কেদার রায়ের আসল রূপ সুলতানের সামনে সবিস্তারে তুলে ধরলেন শাহজাদা ইউসুফ। সবশেষে বললেন, আল্লাহ তাআলার অশেষ রহমত তার উপর ছিল বলেই কেদার রায়ের তলোয়ারের আঘাত থেকে
নিজেকে তিনি কোনো মতে বাঁচিয়ে আনতে পেরেছেন। শোনা মাত্র থপ করে বসে পড়লেন বাংলা মুলুকের সুলতান রুকনুদ্দিন বারবাকশাহ।